স্বাগত ডিবিসি সংবাদে। আর আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা। এবার থাকছে বিস্তারিত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ জমা দিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 7 জনকে আসামি করে মামলা করেছেন তিনি। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান, ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দিয়ে কি বললেন সালাউদ্দিন আহমেদ? কিছুক্ষণ আগে তার প্রেস কনফারেন্স হয়েছে, জানাবেন। স্বর্ণা, যেমনটি আপনি দর্শকদের জানাচ্ছিলেন, কিছুক্ষণ আগে যে প্রেস কনফারেন্সটি তিনি করলেন এবং সেই প্রেস কনফারেন্সে তিনি বলেছেন যে শেখ হাসিনা সহ 7 জনকে তিনি আসামি করে আজকের যে মামলাটি সেই মামলাটি করেছেন এবং এই মামলায় শেখ হাসিনা সহ আরও যাদের নাম তিনি বলেছেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার নামটি রয়েছে, সাবেক পুলিশ কর্মকর্তা বেনজির আহমেদ রয়েছেন, আসাদুজ্জামান মিয়া রয়েছেন, পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম রয়েছেন এবং আপনার সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান রয়েছেন। 7 জনের নাম তিনি বলার পাশাপাশি তিনি বলেছেন যে তদন্তে আরও যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদেরকেও এই মামলার আসামি করা হবে, এমনটাই তার প্রত্যাশা। এবং তিনি প্রত্যাশা করেন যে বিগত ফ্যাসিস্ট সরকারের সময় সারা দেশে যে বিচার বহির্ভূত মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে প্রতিটি ঘটনার বিচার হবে এবং তিনি অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানিয়েছেন যাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে পর্যাপ্ত লজিস্টিক্স সরবরাহ করা হয়, যার মধ্য দিয়ে দেশবাসীর যে প্রত্যাশা জুলাই আগস্টের সংগঠিত মানবতাবিরোধী অপরাধের বিচার, সেই বিচারিক কার্যক্রম যেন দ্রুত হয়। তার কাছে প্রশ্ন ছিল কেন 10 মাস পর তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসলেন এই অভিযোগটি দায়ের করার ক্ষেত্রে। সেক্ষেত্রে তিনি যেমনটি বলেছেন যে তার যে ব্যক্তিগত ব্যস্ততা, রাজনৈতিক জীবন এবং সেই ব্যক্তিগত ব্যস্ততার কারণেই কিন্তু তিনি এই বিষয়টিতে দেরি হয়েছে এবং সবশেষ তিনি বলেছেন যে এই বিষয়ে দেরির জন্য তিনি দুঃখ প্রকাশও করেছেন। আরও আগে আসলে হয়তো বিষয়টি আরও ভালো হতো, এমন মন্তব্য তিনি করেছেন। এর পাশাপাশি তার কাছে আরও প্রশ্ন ছিল যে পরিমাণ মামলা রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, ভবিষ্যতে বিএনপি যদি সরকারে আসে সেক্ষেত্রে ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রমগুলোর প্রতি কী দৃষ্টিভঙ্গি থাকবে। সেক্ষেত্রেও তিনি এমনটি বলেছেন যে সবার প্রত্যাশা হচ্ছে ন্যায় বিচার নিশ্চিত করা, তথ্য প্রমাণ এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আন্তর্জাতিক মান বজায় রেখে কারো প্রতি অবিচার না করে সেক্ষেত্রে সেই বিচারটি তারা নিশ্চিত করতে চান এবং সেই বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পর্যাপ্ত সহায়তা অবশ্যই সামনের দিনে যদি বিএনপি আসে সেক্ষেত্রে সেই সহায়তা করা হবে। এবং তিনি বলেছেন এটি শুধু বিএনপির প্রত্যাশা না, এটি পুরো দেশবাসীর প্রত্যাশা এবং দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী যেই সরাসরি সম্প্রচারের যে রেওয়াজটি শুরু হয়েছে তাকেও তিনি সাধুবাদ জানিয়েছেন এবং সেই সাধুবাদের ধারাবাহিকতা তিনি বলেছেন যে এটি যদি অন্যান্য আদালতের ক্ষেত্রেও হয় সেই ক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষ নিজের চোখে ন্যায় বিচারটি দেখতে পাবে এবং এতে বিচার প্রার্থীদের যে প্রত্যাশা থাকে বিচার বিভাগের উপর তা পূরণ হবে। তিনি আরও বলেছেন যে এই মামলার যে অগ্রগতি সেই অগ্রগতির দিকেও তারা নজর রাখবেন এবং এই বিষয়ে কিছুক্ষণ পর হয়তো চিফ প্রসিকিউটর আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে কথা বলবেন। তার মাধ্যমে সেই কথা যদি তিনি বলেন তখন আমরা পরবর্তী সময়ে আপনার মাধ্যমে সেই তথ্যগুলো দর্শককে জানিয়ে দেবো। ফিরে যাচ্ছি স্টুডিওতে স্বর্ণা আপনার কাছে। অবশ্যই মিজান, আপনি থাকুন সেখানে, পরবর্তীতে আবারও যুক্ত হব আপনার সাথে। এদিকে জাতীয় আলোচনার মাধ্যমে ঐক্যমত্যের বিষয়গুলো সনদে ঠাঁই পাবে বলে মন্তব্য করেছেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। তিনি বলেন জুলাইয়ের মধ্যে সনদের কাজ শেষ করতে চায় কমিশন। প্রতিদিন 3-4টি বিষয়ে আলোচনা হবে। সংবিধানের 70 অনুচ্ছেদ, নিম্নকক্ষে নারীর আসন, তত্ত্বাবধায়ক সরকার, সংসদের স্থায়ী কমিটি নিয়ে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আজও রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার বৈঠক হচ্ছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির বৈঠকে আজ অংশ নিচ্ছে বিএনপি সহ প্রধান দলগুলো। গতকাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ রাজনৈতিক দলগুলোর সাথে উদ্বোধন অধিবেশনে মতামত শোনেন। আজ কমিশনের সাথে বিষয়ভিত্তিক আলোচনা হবে দলগুলোর। ঈদের আগে একদিন এবং ঈদের পরে দলগুলো ধারাবাহিকভাবে বিষয়ভিত্তিক আলোচনা করবে। কোন জায়গায় ন্যূনতম এক জায়গায় আমরা একত্রিত হচ্ছি, সব বিষয়ে আমরা একেবারে সবটাই একমত হব না, কিছু জায়গায় হয়তো একমত হব। তো যে জায়গায় আমরা সকলে অন্তত পক্ষে ন্যূনতম জায়গাগুলোতে আসতে পারলাম সেগুলো যেন আমরা রক্ষা করতে পারি আর কি, সেগুলো যেন আমরা সনদে অন্তর্ভুক্ত করতে পারি, সেই বিবেচনার থেকে সেইভাবেই আমরা অগ্রসর হব। ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশন এবং রাজনৈতিক দলগুলোর বৈঠক নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ফরেন সার্ভিস একাডেমি থেকে সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, আজকের বিষয়গুলোতে কি গুরুত্ব দেওয়া হচ্ছে জানাবেন?
স্বর্ণা, আপনি খবরেই বলছিলেন, তো সেই জায়গা থেকে যদি বলি যে আজকে এই দ্বিতীয় পর্যায়ের যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে যে রাজনৈতিক দলগুলোর বৈঠক, সেটির যে প্রধান যে চারটি বিষয়, সেই চারটি বিষয় কিন্তু এর মধ্যে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে যে সংবিধানের যে ৭০ অনুচ্ছেদ, সেই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকার কাঠামো, একই সঙ্গে আমরা দেখেছি যে এখানে বলা হয়েছে যে সংসদের যে নিম্নকক্ষ সেখানে নারী আসন, এবং সেই সঙ্গে সংসদীয় স্থায়ী কমিটি নিয়েই কিন্তু আজকে মূলত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক চলবে। তো প্রারম্ভিক বক্তব্যে জাতীয় ঐক্যমত্য কমিশনের যে সহসভাপতি তিনি অর্থাৎ ডক্টর আলী রিয়াজ তিনি একটি বক্তব্য দিয়েছেন, সেটি আমরা প্রচার করছিলাম। তো যদি বলি সব মিলে তাহলে বলতে হবে যে গতকালই যে প্রধান উপদেষ্টা অর্থাৎ জাতীয় ঐক্যমত্য কমিশনের যে প্রধান তিনি উদ্বোধন করেছেন সবগুলো রাজনৈতিক দল, বিশেষ করে প্রায় ৩০টি রাজনৈতিক দল কালকে ছিল, আজকেও কিন্তু সবগুলো রাজনৈতিক দল এর মধ্যে উপস্থিত হয়েছে। বিশেষ করে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা এখানে আছেন, এর মধ্যে বৈঠক শুরু হয়েছে। তো যেটি বলা হয়েছে আসলে বৈঠকে, আজকে আমরা শুরুতে প্রথম দিকে আমরা ছিলাম, তো সেই জায়গা থেকে যদি বলি তাহলে বলতে হবে যে এই যে সংস্কার যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ সংস্কারে ঐক্যমত্য প্রতিষ্ঠার জন্যই জাতীয় ঐক্যমত্য কমিশন, তো সেই জায়গা থেকে যে বিষয়গুলো বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ মৌলিক যে সংস্কারের বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো সবকিছু যে ঐক্যমতে পৌঁছতে পারবে রাজনৈতিক দলগুলো, সেটি মনে করে না এই জাতীয় ঐক্যমত্য কমিশন। কিন্তু তাদের যে আশা প্রকাশ, সেটি হচ্ছে আশাবাদ ব্যক্ত করেছে যে এখানে অনেকগুলো বিষয়ে ঐক্যমতে তারা পৌঁছতে পারবে, রাজনৈতিক দলগুলো একমত পোষণ করবে। তো সেই অনুযায়ী কিন্তু আসলে তারা সামনের দিকে এগিয়ে যেতে চায়। অর্থাৎ এই যে জুলাই চার্টার অর্থাৎ জুলাই মাসে সেটি জুলাই সনদে অন্তর্ভুক্ত করে একটি পর্যায়ে তারা আসলে যেতে চায়। তো যেমন কালকের যে উদ্বোধনী যে বৈঠকটি ছিল সংলাপ রাজনৈতিক দলগুলোর সঙ্গে, সেখানে যেমন খুব বেশি গুরুত্ব পেয়েছে সংস্কারের পাশাপাশি সেটি হচ্ছে যে নির্বাচন প্রসঙ্গ। তবে আজকেও নির্বাচন প্রসঙ্গটি নিঃসন্দেহে আজকেও আসবে, আলোচনা চলবে দিনব্যাপী। তো তারপরেই মাঝে রাজনৈতিক দলগুলো হয়তো তাদের প্রতিক্রিয়া জানাবে, একই সঙ্গে সর্বোপরি জাতীয় ঐক্যমত্য কমিশন থেকেও কিন্তু একটি সাম আপ জানানো হবে, এমন একটি তথ্য আছে। তো সব মিলিয়ে আমরা আছি, অপেক্ষা করছি, বৈঠক চলছে, শেষ হলেই যে সার্বিক যে দিকগুলো আছে সেটি আপনার আপনি মাধ্যমে থাকুন সেখানে, পরবর্তীতে আবারও যুক্ত হব আপনার সাথে। প্রস্তাবিত বাজেটে আশাব্যঞ্জক প্রক্ষেপণ করা হলেও বেশ কিছু লক্ষ্য অর্জন কঠিন। রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব নয়। এই লক্ষ্য অর্জন করতে হলে বিরাট সংস্কার দরকার। গত 10 বছর যাবৎ রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণ হয়নি। বাজেট পরবর্তী এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। তিনি আরও বলেন, মূল্যস্ফীতি 6.5% অর্জন কষ্টকর হবে। এছাড়া কালো টাকা সাদা করার প্রস্তাব নৈতিকভাবে সমর্থনযোগ্য নয়। যেমন আমরা দেখি যে রাজস্ব আহরণের ক্ষেত্রে বিরাট ঘাটতি, কিংবা যে জাতীয় বিনিয়োগ পাবলিক সেক্টরে যে খরচ, সেখানেও কিন্তু একটা রিস্ট্রেন অর্থাৎ সংরক্ষণশীলতা বজায় রাখতে হচ্ছে। এবং আবার বাজেট উন্নয়ন কর্মসূচিগুলো বাস্তবায়নের ক্ষেত্রেও আমরা পুরোপুরি করতে পারি না। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে নগর ভবনে আজও চলছে টানা অবস্থান কর্মসূচি। বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো নেতাকর্মীরা যোগ দিয়েছেন এই কর্মসূচিতে। সকাল থেকে মিছিল নিয়ে যোগ দেন তারা। ঢাকাবাসী ব্যানারে ইশরাকের সমর্থকদের পাশাপাশি সিটি কর্পোরেশনের কর্মচারীরাও আন্দোলন করছেন। তারা নগর ভবনের মূল ফটক ও সব বিভাগের অফিস গেটে তালা ঝুলিয়ে রেখেছে। যতক্ষণ পর্যন্ত না শপথ পড়ানো হবে ততক্ষণ পর্যন্ত চলবে টানা এই অবস্থান কর্মসূচি। এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv। এছাড়া ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সাথেই থাকুন।